নমস্কার বন্ধুরা, সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। নতুন সকাল, নতুন দিন, আর সামনেই বর্ষা আসতে চলেছে। তো বর্ষার আগে কিছু কিছু কাজ করা খুব দরকার। আর কি কোন কোন গাছ কাটিং করবেন, কোন গাছে কি খাবার দেবেন, কোন গাছে কাটিং করবেন না, আজ সেই সব নিয়ে আলোচনা থাকবে। সর্বপ্রথম আমি দেখাচ্ছি নয়নতারা গাছের কাটিংটা এই সময় করাটা, কারণ নয়নতারা গাছে ছোট থাকতেই ফুল চলে আসে। আপনারা যদি সেই ফুল রেখে দেন ভালো লাগে, তাহলে কিন্তু গাছটা লম্বা ধেরেঙ্গা হবে আর ফুল কিন্তু কম হবে। সুতরাং অল্প ফুলের মায়া ত্যাগ করে যদি আপনি এরকম করে গাছের কাটিং করে দেন, তাহলে প্রচুর ব্রাঞ্চ আসবে আর ব্রাঞ্চ ভরে ছোট্টর মধ্যে ঝোপালো হবে আর প্রচুর ফুল ফুটবে। তাই দেখুন, আমি সমস্ত ফুল সমেত ডগা সমেত সব কেটে ছোটো ছোটো করে দিচ্ছি। এখান থেকে প্রচুর ডাল বেরাবে। সুতরাং অল্প ফুলের মায়া ত্যাগ করে আপনারাও এরকম করে কাটিং করবেন, দেখবেন আপনার গাছে ফুলে ভরে থাকবে। তো এই গাছটায় দেখুন প্রচুর ব্রাঞ্চ আছে, তবুও আমি আরও ব্রাঞ্চ তৈরি করার জন্য আরও সমস্ত এই দেখুন ফুল সমেত গাছের ডগাগুলো কেটে কেটে ছেড়ে দিচ্ছি। আর এই ছাঁটা অংশগুলো মাটির সাথে মিশিয়ে কিন্তু সার তৈরি হবে, কোনো কিছুই ফেলা যায় না। সুতরাং আমার বাগানে যত রকমের আছে নয়নতারা গাছ, প্রায় 5-6 ধরনের রয়েছে, সাদা, গোলাপি, পিঙ্ক, ভায়োলেট। তো সমস্ত গাছের এরকমভাবেই কাটিং করে ফেলে দেবো। আর একটা কথা, দেশি নয়নতারাতে যেমন কম যত্ন লাগে, কিন্তু হাইব্রিড নয়নতারা একটু কম রোদ ভালোবাসা, একটু কম জল ভালোবাসা। অতিরিক্ত রোদের তলায় রাখবেন না, তাহলে ফুলের সাইজটা ছোট হয়ে যাবে। আর এই নয়নতারার বীজ থেকে চারা তৈরি করা খুব সোজা। আমি দেখুন, এই দেখুন চারা তৈরি করা হয়েছিল। আমি এই সমস্ত গাছের গোড়ায় দানা ফেলেছিলাম। সমস্ত গাছ মানে যে কোনো গাছের গোড়া, সে ফল গাছ হোক, ফুল গাছ হোক, সেখান থেকেই চারা উঠেছে। এবার চারা সব 3 রকমের চারা তুললাম। দেখুন, একটা বড়, মাঝারি, ছোট। এইগুলো আমি 3 রকমের টবে বসিয়ে দেবো, বা যেরকম ছোট, মাঝারি, আপনার কাছে যেরকম সাইজের প্লাস্টিকের গ্লাস হোক, কাপ হোক, যার মধ্যেই বসিয়ে দেবেন তার মধ্যেই ধরে যাবে। এই গাছ ভীষণ কষ্ট সহ্য করতে পারে আর অতি সহজেই হয়ে যায়, কোনো সার লাগে না। তো আমি দেখুন একটা 3 ইঞ্চির টব, একটা 2 ইঞ্চির আর একটা ছোট্ট চায়ের কাপে, কাগজের চায়ের কাপের মধ্যে বসিয়ে দিলাম, জল দিয়ে রেখে দেবো। ব্যাস, কদিনের মধ্যে কিন্তু এর থেকেও ফুল এসে যাবে। কিন্তু এই ছোটো ছোটো অবস্থায় আপনারা ডগা কাটবেন না, একটু বড় হলে ডগা কাটলে ফুল আসার পর তখন ব্রাঞ্চ বেরাবে। আর দানাগুলো এই গাছ থেকেই আপনারা পেয়ে যাবেন। এই গাছের থেকেই যে বীজগুলো পাবেন, সেই বীজগুলো যে কোনো গাছের মধ্যে ছড়িয়ে দেবেন তলায়। আমি আলাদা করে কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, আলাদা করে কিন্তু বীজ বসাই না। আমি সমস্ত গাছের গোড়ায় গোড়ায় এরকম দানা ফেলে দিই। এর থেকেই কিন্তু ওই গাছের গোড়াটা যেহেতু ভেজা থাকে দুবেলা জলেতে, ওর থেকেই কিন্তু চারাগুলো ফুটে যায়, বীজ ফুটে চারা বেরায়। এই দেখুন, যেমন আমি নারকেলের মালার মধ্যে বসিয়েছিলাম নয়নতারা গাছ, সেটার মধ্যেই হয়ে গেছে। এখন যেহেতু এই 3 ইঞ্চির 4 ইঞ্চি টবগুলো খালি পেয়েছি, এর মধ্যেই হাফ হাফ মাটি ভরে নারকেলের মালাগুলো বসিয়ে দিলাম। নারকেলের মালাগুলো আর খুলিনি, এর মধ্যেই গাছ কিন্তু ভালো হবে, কারণ নারকেলের মালার যে ফুটোটা আছে সেই ফুটোর দিয়ে শেকড় বেরিয়ে নিচে চলে যাবে। আর এদিকে দেখুন, মিশো থেকে পার্সেল এসেছে। আমি 2টো টপ অর্ডার করেছিলাম আমার এরিকা প্লামের জন্য। আজকে হয়তো দেখাতে পারবো না আজকের ব্লগে, পরের ব্লগে আপনাদের সাথে সেটা ভিডিওটা শেয়ার করব। যেহেতু আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, সবে সবে সুস্থ হয়ে এসেছি, তাই এত চাপের কাজ করব না। আর আপনাদের আশীর্বাদে আমি এখন খুব ভালো রয়েছি, আর আপনাদের কথা কিন্তু আমি শুনি। আপনারা সবাই আমার সুস্থতা কামনা করেন, সবাই আমাকে সাবধান করেন, আমার এত যত্ন কেয়ার করেন নিজের ঘরের লোকের মতো। আপনারা আমার এই ইউটিউব পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কথা আমি শুনবো না? আপনাদের কথা না শুনলে যে পাপে মরবো। আপনারা এত আমার জন্য দোয়া করেছেন, এত শুভকামনা করেছেন, সুতরাং আমি কিন্তু সবসময় সাদের কাজে আসি না আপনাদের কথা মতো। আর রোদে একজন কমেন্ট করে বলেছিলেন যে রোদের মধ্যে আসতে না, আমি কিন্তু আসি না, বিকালবেলা রোদটা পড়ে গেলে তখন আসি। আর আজকে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কাজ, যেমন এইগুলো হচ্ছে নাকচম্পা গাছের কাটিং। এগুলো যখন কাটিং বসিয়েছিলাম অল্প মাটি দিয়ে বসেছিলাম। কাটিং সবসময় অল্প মাটি দিয়ে বসালে কাটিং ধরে যায়, কারণ কি বেশি মাটি দিলে শেকড়টা বেশি হয়ে যায়, গাছ কিন্তু বাড়ে না বা কাটিং লাগে না। আর এখন যেহেতু কাটিং থেকে গাছগুলো পুরো ধরে গিয়ে ফুল এসে গেছে, তাই মাটি দিয়ে দিলাম বেশি করে, কারণ বর্ষা আসতে চলেছে তো মাটিতে জল পড়বে, আর জলে তো প্রচুর খাবার থাকে, তো মাটি না থাকলে খাবারটা জলগুলো বসবে কী করে, সেই জন্য মাটি দিলাম। আর দেখুন, এগুলো হসপিটালে যাবার আগে ইনডোর প্ল্যান্টগুলো এখানে রয়ে গেছিলো, অতিরিক্ত রোদে গাছগুলো পুরো নষ্ট হতে বসেছে। তো আমি এই সাইডটা যেহেতু আলোটা খুব পড়ে, হাওয়াটা আসে, কিন্তু রোদটা যেহেতু কম পড়ে গাছের ছায়াতে। আর এদিকে দেখুন, একটা গাছ সরিয়ে রেখেছিলাম, এসে 4 দিন পর দেখছি গাছটা আবার আগের মতো ভালো হয়ে গেছে, তাই সমস্ত গাছই আমি এই দিকে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন স্পাইডার প্ল্যান্টের কী অবস্থা, পুরো গাছটা মরা অবস্থা, কিন্তু এর থেকে প্রচুর শাকার বেরিয়েছে। এই শাকারগুলো আমি অন্য টবে বসিয়ে দেবো, বসিয়ে অন্য টবে চারা তৈরি করে নেবো। এই শাকারতে স্পাইডার প্ল্যান্টের এই এক সুবিধা, শাকার থেকে আপনারা চারা তৈরি করে আবার নতুন করে স্নেক প্ল্যান্ট তৈরি করে, একটা স্নেক প্ল্যান্ট থেকে স্পাইডার
স্পাইডার প্ল্যান্ট, সরি স্যার আমার বলতে ভুল হয়েছে, স্পাইডার প্ল্যান্ট থেকে প্রচুর স্পাইডার প্ল্যান্ট পেয়ে যাবেন এই সাকার থেকে। আর সবজির খোসাগুলোকে আমি সমানভাবে মিশিয়ে দিচ্ছি, রোজেরটা দুদিনেরটা সমান করে মিশিয়ে দিলে দুটো ব্যাগের মধ্যে বা তিনটে প্যাকেটের মধ্যে সমানভাবে থাকবে আদা রসুন সবজি ফলের খোসা, তাহলে সমানভাবে খাবারটা পেয়ে যাবে। আর হলুদ গাছ করার এখন সঠিক সময়, আপনাদেরকে শর্ট ভিডিওতে আমি বলেছিলাম কালকে, এই হলুদগুলোকেই আমরা গাছেরই হলুদ সব কিছু ব্যবহার করা হয়ে যাওয়ার পর এইগুলো রেখেছিলাম গাছ করার জন্য, এই প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখেছিলাম, মুড়ে একটা মানে ছায়াযুক্ত ঘরের অন্ধকার জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় রেখে দিলে কলা বেরিয়ে আসবে। আর সাথে কিছু পালং শাকের দানা রয়ে গেছিলো হাসপাতালে যাবার আগে, তো সেগুলো এক রাত্রি ভিজিয়ে দিয়েছিলাম। আর যে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছিলাম এক সপ্তাহ মতো হলুদগুলো রেখে ঠান্ডা জায়গায় অন্ধকার জায়গায় রাখতেই কলা বেরিয়ে এসেছিলো, সেই হলুদগুলো কলাযুক্ত হলুদগুলোই এখন বসিয়ে দেবো গ্রো ব্যাগ। আর এই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু আমার লাউ গাছের চারা কুমড়ো গাছের চারা ছিল, যেগুলো হসপিটালে থাকাকালীন সব মারা গেছিলো, আপনাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম যে হসপিটাল থেকে এসে দেখছি অনেক লাউ গাছ কুমড়ো গাছ সব মারা গেছে। তো সেই সব গ্রো ব্যাগের মধ্যেই আমি নতুন করে আর মাটি তৈরি করলাম না, এর মধ্যেই এই কলাযুক্ত হলুদগুলোকে বসিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম, জল দিয়ে রেখে দেবো। এখানে কদিন পর বর্ষার জল পেলে সমস্ত হলুদ গাছ উঠে আসবে। আর এই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু মাটি নেই, রয়েছে, আপনারা তো দেখেছিলেন আগের ব্লগে যখন আমরা গ্রো ব্যাগ তৈরি করেছিলাম, সব ভিডিওতে শেয়ার করি। এর মধ্যে সবজির খোসা আনাজের খোসা কাঠের গুঁড়ো ঠুড়ো ছাদ ধাঁক দেওয়া নোংরা ঠোংরা সবই রয়েছে, মাটি কম রয়েছে, মাটি না বললেই নয়। আর এদিকে দেখুন আমার ছেলেকে একবার দেখিয়ে দিতেই আমি সমস্ত কাজ একবার করে দেখিয়ে দিয়ে বাকি কাজগুলো ওরা করে নেয়। আর ছেলে যেহেতু বাগানের কাজ করতে করতে অনেকটাই শিখে গেছে, তাই জন্য ওকে বেশি বুঝতে লাগে না। আর আজকাল দেখছি আমার মেয়ের ভীষণ ন্যাক এসেছে বাগানের ওপর, ওর আজকে টিউশন ছুটি দিয়ে যদি ক্যান্সেল হয়ে যেতে আমাকে আজ জোর করলো যে মা চলো আমি আজকে একটু বাগানের কাজ করবো, তো খুব ভালো লাগে আমার, ওর আজকাল বাগানে থাকতে ভীষণ ভালো লাগে, বড় হচ্ছে তো নেচার কান্না ভালো লাগে বলুন, যে দুদিন বাগানে আসবে তারও ভালো লেগে যাবে। তাই ও এতদিন ছিল না, আসতো না, যেহেতু হসপিটালে থাকাকালীন ওরই দায়িত্ব ছিল জল টল দেওয়ার, তাই জন্য ও এখন বাগানকে ভীষণ ভালোবেসে ফেলেছে, কিন্তু পারে না সবসময় কাজের চাপে করতে পারে না। আর এই হলুদ গ্রো ব্যাগের মধ্যে আমি বাকি হলুদগুলো লাগিয়ে দিলাম, এই গ্রো ব্যাগের গাছগুলোও মারা গেছে, এই আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই সব ব্যাগের মধ্যেই হলুদের চারা বসিয়ে দিলাম। আর এদিকে সবজির খোসাগুলো যেগুলো নিয়ে এনেছিলাম সেগুলো একটা ড্রাগন গাছের গোড়ায় দিলাম, একটা লাউ গাছের গোড়ায় দিলাম, সব গাছের গোড়াতেই দিচ্ছি রোজ অল্প অল্প করে, একদিনে তো এত গাছে সম্ভব না, রোজ বেরাচ্ছে, রোজ একটা দুটো গাছে এরকমভাবে দিয়ে দিচ্ছি, এতে খাবার পেয়ে যাবে, আমাকে আর নতুন করে খাটাখাটনি করতে হবে না। আর পালং শাকের বীজগুলো যেগুলো নিয়ে এসেছিলাম প্রথমে ভাবলাম বড় ছাদে দেবো, তো দেখছি ওখানে কোনো ক্যারেট ফাঁকা নেই, এদিকেই একমাত্র কুমড়ো গাছের গোড়াটা অনেকটা ফাঁকা আছে, সেই গাছের গোড়াতেই দিয়ে দেবো, সেখান থেকেই পালং শাক উঠে আসবে। আর কদিন পর তো বর্ষা আসবে, সুতরাং পালং শাক বর্ষাতে কিন্তু খুব ভালো হয়। আর এটা কিন্তু শীতের পালং শাকের বীজ। আর এটা দেখুন লঙ্কার বীজ, আমার ঘরে শুকনো লঙ্কার বীজ সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম লঙ্কা থেকে খুলে, আর সেগুলোই এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি, এখান থেকে চারা উঠবে। কারণ কি আমার লঙ্কা গাছ 8টা মতো ছিল, সেখান থেকে 2টো নষ্ট হয়ে গেছে অযত্নতে, অত্যাধিক বেশি জল দিয়ে ফেলেছিল, যেহেতু লঙ্কা গাছ জল বেশি পছন্দ করে না, আর আমার ছেলে মেয়ে অনেক বেশি জল দিয়ে পাতা কুঁকড়ে ঠুকরে গোড়া পচে গিয়ে 2টো গাছ মারা গেছে। এখন 4টে গাছ রয়েছে, আপনাদেরকে এক্ষুনি দেখাবো। আমার অনেক বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে, কী দেবো। আমি সবসময় বলবো লঙ্কা যেহেতু আমরা খাই বা সবজি যেহেতু আমরা খাই, সুতরাং তার মধ্যে ফাঙ্গিসাইড কীটনাশক দেবেন না, যদি দেওয়ারই থাকে তাহলে হলুদ জল করে দেবেন, হলুদ পাউডার গুঁড়িয়ে দেবেন বা ছাই দিয়ে দেবেন। এই দেখুন আমি একটা গাছ এখান থেকে বার করে দেখাচ্ছি, লঙ্কা গাছ আমি একটু ছায়ায় রেখেছি গাছের গোড়ায়, যাতে কড়া রোদটা না পড়ে, কড়া রোদ পড়লে লঙ্কা গাছ ভালো হবে না, এত রোদ তো, তাই আমি গাছের গোড়ায় রেখেছি। আর দেখুন আমার এই লঙ্কা গাছের পাতাগুলো দেখুন কতটা ঝোপালো হয়েছে, আর একটাও পাতা আপনি কোঁকড়ানো পাবেন না, কারণ আমি জল খুব কম দিই, আর যদি একান্তই খুব কুঁকড়ে যায় তাহলে 2 দিন জলের অভাব দেবো, যতক্ষণ না গাছের পাতা নুইয়ে যাবে তখন জল দেবেন, তাতেই দেখবেন লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো ঠিক হয়ে যাবে। আর উপরের যখন ডগার পাতাগুলো কুঁকড়ে যাবে সেগুলো কেটে ফেলে দেবেন, নতুন পাতা যখন হবে তখন এইভাবে জল কম দেবেন। আর খুব যদি কীটনাশকের দেওয়ারই থাকে তাহলে হলুদ দেবেন, হলুদে কোনো ক্ষতিকর করে না। আমরা খাবার জিনিসে কেন ফাঙ্গিসাইড দেবো, কেন কীটনাশক দেবো বলুন, যেহেতু তাহলে বাইরের সবজি আর আমার ঘরে হাতে সবজির মধ্যে কী তফাৎ থাকবে। আর সমস্ত বীজ পোতার পর ফাঙ্গিসাইড পাউডার আমি দিয়ে দিই, কারণ কি বীজের মধ্যে যে শাঁসটা থাকে পিঁপড়ে ঢুকে সেই শাঁসটা যদি খেয়ে নেয় তাহলে কিন্তু বীজের ভেতরে আর কিছুই থাকবে না, আর চারা উঠবেও না। ওই জন্য ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলে পিঁপড়ে আসতে পারবে না, ফাঙ্গাস লাগবে না, সমস্ত বীজ থেকে চারা হবে। হ্যাঁ, পচা বীজ ছাড়া, কিছু বীজ তো পচাও থাকে, সেগুলো শুকনো অবস্থায় বোঝা যায় না যে ওগুলো আগে থেকেই পচা থাকে, বাকি যদি ভালো বীজ থাকে তাহলে সব চারা উঠে আসবে। আর দেখুন গাছের তলায় রেখেছি, যেহেতু অল্প রোদ পাবে
আর লঙ্কা গাছকে এখন এই সময় একটুখানি ছায়া ছায়া জায়গায় রাখবেন, যাদের শেড নেই তারা আমার মতো এরকম গাছের তলায় তলায় রাখবেন। আর এইভাবে রাখলে লঙ্কা গাছ কিন্তু খুব ভালোভাবে ঝাঁকড়াও হবে। আর জলটা একটুখানি বুঝে দেবেন, অতিরিক্ত জল দেবেন না। বারবার বলছি, একটু জলের অভাব হোক, ঘাটতি হোক, পাতা নুয়ে যাক, কোনো অসুবিধে নেই, গাছ মারা যাবে না। হ্যাঁ, কিন্তু একবার জল ফুল চলে এলে তখন কিন্তু জলটা দিতে হবে, কিন্তু অতিরিক্ত না। আর এদিকে দেখুন বর্ষা আসবে, তাই জন্য আমি আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেমন করছি, সেটা হচ্ছে গাছের গোড়া খুশে নেওয়া। কারণ বর্ষার জল পড়লে গাছের গোড়া মাটিগুলো একদম চেপে চেপে যায়, তার ফলে কি অনেক সময় গাছের গোড়ার মাটি চেপে গিয়ে গাছের গোড়ায় মাটিতে জল জমে যায় আর গোড়া পচে গিয়ে গাছটা মরে যায়। সেই জন্য প্রতিটা গাছের গোড়া এরকম করে খুশে নিলে বর্ষার জলে যেহেতু প্রচুর খাবার থাকে, বাইরের খাবারকে হার মানিয়ে দেবে, সুতরাং বর্ষার জল পড়লে গাছের গোড়ায় জলের খাবারটা পেয়ে যাবে আর অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তাই এইভাবে খুশে নিতে হবে প্রতিটা গাছের গোড়া। এইভাবে খুশে নিলে দেখবেন গাছের গোড়ার শেকড়গুলোও একটুখানি আরাম পাবে, হালকা হবে, আর গাছ জলটা টেনে নিতেও পারবে। সে যে গাছই হোক, সবজি গাছ, ফুল গাছ, কিন্তু সাবধানে যাতে শেকড় না ছিঁড়ে যায়, হালকা হালকা ভালো। আর ওপরের যদি কিছু শেকড় ছিঁড়ে যায় শেকড়, তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই ওপর শেকড় ছিঁড়ে গেলে আবার শেকড় তৈরি হয়ে যায়। আমি সমস্ত কাজ এইভাবে দেখিয়ে দিচ্ছি, তাতেই আমার ছেলে মেয়ে করছে। ওদেরকে একবার বুঝিয়ে দিলেই করে। কিন্তু শালি লেবু গাছটা করতে দিই না, কারণ কাগজি লেবু, পাতি লেবু গাছে কাঁটা থাকে বলে ওই কাজটা খালি আমি করি। বাকি সমস্ত কাজ ওদেরকে একবার করে বুঝিয়ে দিচ্ছি, ওরা সেই মতনই করছে। যেহেতু আমাকে এখন একটু রেস্টে থাকতে হবে, আর আমি কম কাজে, আমি খালি বাগান ছেড়ে থাকতে পারি না বলে আমি আসি, আমার তাতে কিন্তু মন প্রাণ খুব ভালো থাকে। আর একটা কাজ দেখুন, আগাছা পরিষ্কার করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ বলছি যে কিছু কিছু কাজ যেমন আজকে দেখাচ্ছি আমি, সেগুলো সবই বর্ষার আগে করা দরকার। কারণ আগাছাগুলো গাছের গোড়ায় যে খাবারটা পড়বে, বা বর্ষার জলে তো প্রচুর খাবার থাকে, এই সময় যদি কোনো আগাছা থাকে তাহলে ওই বর্ষার জলে সমস্ত খাবার এই আগাছাগুলো খেয়ে বেড়ে যাবে, আর মেন গাছ খাবার পাবে না। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি হসপিটালে ছিলাম আর গাছের গোড়ায় খাবার দিয়ে গেছিলাম, আর আগাছাগুলো ওরা তোলেনি বলে আগাছা পুরো ঝোপঝাড়া সৃষ্টি হয়েছিল। সেই ব্লগের ভিডিও আপনার আগে দেখিয়েছিলাম, আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেই ব্লগে তো আপনারা দেখিয়েছেন, পুরো জঙ্গল হয়ে গেছিলো আগাছাতে। আর এদিকে দেখুন লাল গাছের বীজ সংগ্রহ করে রাখলাম। আর একটা কাজ হচ্ছে, মানে মেন কাজের মধ্যে হচ্ছে কাটিং করা, কিছু কিছু গাছের কাটিং, সব গাছের কাটিং না কিন্তু, যেমন এই মাধবীলতা গাছের কাটিং, অপরাজিতা গাছের কাটিং, করবী গাছের কাটিং, নাকচম্পা গাছের কাটিং, এগুলো সব গরমে করলে খুব ভালো করে ব্রাঞ্চ বেরাবে, কোনো অসুবিধা হবে না। আর একটা কথা মনে রাখতে হবে, সব গাছের কাটিং কিন্তু সমানভাবে না। যেমন জবা ফুল দু ধরনের হয়, দেশি, অস্ট্রেলিয়ান, পুনে, এরকম। দেশি জবার ক্ষেত্রে আপনি যখন তখন কাটিং করতে পারেন, কাটিং ঠিক হবে, কিন্তু এই সময় না, তা বলে একটুখানি শীতের শেষের দিকে জবা গাছের কাটিং করলে ভালো। আর অস্ট্রেলিয়ান জবা, পুনা জবা, যেগুলো 2 নম্বর মধ্যে রাখি আমি, সেইগুলোতে কাটিং কোনো দিন করবে না, তাদের ব্রাঞ্চ এমনিই বাড়বে। কাটিং করলে কিন্তু অনেক গাছ মরে যেতেও পারে, ফুল তো আসবেই না, কুঁড়িও আসবে না। সুতরাং অস্ট্রেলিয়ান, পুনা গাছের কাটিং করবেন না, আমি নিজের অভিজ্ঞতায় বলছি। আর দেশি জবার কাটিংটা এখন না করাই ভালো। আর লেবু গাছের কাটিং কোনো সময় করবে না, লেবু গাছ এমনিই ঝাঁকড়া হবে, কারণ লেবু গাছের একবার কাটিং করলে কিন্তু কুঁড়ি আসবে না। আর দেখুন এদিকে সমস্ত গাছে কুঁড়ি চলে এসেছে। আর এই জবা গাছটা দেখুন, অতিরিক্ত রোদে পাতা পুরো ঝলসে গেছে, আমি সরাবার ক্ষমতা নেই বলে সরাতে পারিনি। আর এই লঙ্কা গাছে দেখুন ফুল এসে গেছে, কিন্তু অনেক পাতা কোঁকড়ানো রোগ ছিল, সেটা আস্তে আস্তে জল কম দিতে বলে আমি আসার পর একটু একটু ঠিক হয়েছে, এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখুন বেশ কিছুদিন পর ওই লঙ্কা গাছের পাতাগুলোও ঠিক হয়ে গেছে। সুতরাং জল কম দিলে লঙ্কা গাছ ভালো থাকে। আর একটুখানি গাছের গোড়ায় গোড়ায় রেখে দেবেন, যেখানে আলো রোদ কম পড়ে, হাওয়াটা প্রচুর আসে, আলোটা পড়ুক, কিন্তু রোদটা একটু ডাইরেক্ট যাতে না আসে। এইভাবে যত্ন করবেন, তাহলে কিন্তু লঙ্কা গাছ খুব ভালো হবে। আর প্রতিটা গাছের গোড়ায় বর্ষার আগে ফাঙ্গাস পাউডার দেওয়া খুব দরকার। তার কারণ হচ্ছে, ফাঙ্গাস পাউডার দিলে এই বর্ষার জলে যেহেতু প্রচুর খাবার থাকে, তাই ফাঙ্গাস লেগে যাবার ভয়ও থাকে, মিলিবাগ হয়, গাছের অনেক কেঁচো জন্মে যায়, পোকামাকড় জন্মে যায়, আর তাতে গাছের ক্ষতি হয়। সুতরাং এই ফাঙ্গাস পাউডারটা দিলে গাছ খাবারের সাথে সাথে, আর যে ফাঙ্গাসটা লাগায় সেই ফাঙ্গাসটা থাকবে না, গাছের হেলথ খুব ভালো হবে, পাতা সবুজ থাকবে, ব্রাঞ্চ বাড়বে, আর কোনো ক্ষতিকারক পোকা, একটু তো পোকামাকড় হবে কিন্তু অতিরিক্ত হয়ে গাছের ক্ষতি করবে না। আর সমস্ত গাছের গোড়ায় দেবেন, কিন্তু কোনো ফুল গাছের কুঁড়িতে বা ফুলেতে দেবেন না, ওপরে না দেওয়াই ভালো, কেন এখন সমস্ত গাছে ফুল কুঁড়ি আসার সময়। সুতরাং এখন গাছের ওপরে দেবেন না, গাছের গোড়ায় গোড়ায় সমস্ত গাছের দিয়ে দিলে তাহলে কেঁচোটা কম জন্মাবে, আর গাছের কোনো অসুবিধা হবে না, ক্ষতি হবে না, ফাঙ্গাস লাগবে না, মিলিবাগ লাগবে না, গাছের রোগটাও কম হবে, আর গাছ পুরো সতেজ থাকবে।
আর তারপরে দেখুন এই সিম গাছটা কাটিংটা আমার মেয়েকে দেখিয়ে দিলাম। তো এখানে 4টে সিম গাছ আছে, সেই সিম গাছের কাটিং করছে, এই সময় কাটিং করে দিচ্ছে বর্ষার আগে। বর্ষার পর এই গাছের ব্রাঞ্চ বেড়ে ফুল চলে আসবে। আর করবি গাছের কাটিং করেছিলাম, দেখুন কি সুন্দর ব্রাঞ্চ বেরিয়ে গেছে। আর মাধবীলতা গাছটা দেখুন কত সুন্দর পাতাগুলো, যেহেতু কিছুদিন আগেও ভালো ছিল না, একদম হলুদ হয়ে গেছিলো, এখন আবার সবুজে ফিরে এসেছে। শুধু একবার মাত্র আমি সবজি পচা জল দিয়েছিলাম। আর এই ব্লিডিং হার্ট গাছটা আপনার সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে গাছটা পুরো মরা অবস্থা, শুধু একটা ডালে 1-2টো পাতা ছিল, সেই গাছটাও এখন বেঁচে গেছে, আবার সবুজ হয়ে গেছে। কম যত্নতে আপনাদেরকে খালি একটা কথা বলবো, বেশি বাগান নিয়ে অতিরিক্ত মানে কোনো কিছু করবেন না। অতিরিক্ত করলে গাছ বাড়বে, গাছ লম্বা হবে, পাতা হবে, কিন্তু ফুল কুঁড়ি ফল কিছুই আসবে না। কম যত্নে ভালো থাকে। আমাকে দেখলেন আমি এতদিন ছিলাম না, অনেক গাছ মরে গেছে অনেক যত্নতে, যেহেতু ওরা অনেক জল দিয়ে ফেলেছে। আবার কোনো গাছে কম জল দেওয়ার থাকে, সেখানে বেশি জল দিয়ে ফেলেছে। সুতরাং যত্ন করলেই গাছের ক্ষতি হয়। গাছকে গাছের মতো থাকতে দেবেন, কম জল দেবেন, তাতে গাছ মরবে না। কিন্তু অতিরিক্ত খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড এইসবগুলো দেবেন না। আর যেসব সবজি গাছগুলো আমরা খাই, যেমন বেগুন, ঢ্যাঁড়স, এগুলোতে কীটনাশক, ফাঙ্গিসাইড না দেওয়াই ভালো। আর এটা দেখুন বোগেনভিলিয়া গাছ, এই গাছের যখন ফুল যেই ডালগুলোতে হয়ে যাবে, যেমন সেই ডালগুলোতে হয়ে গেছে, সেই ডালগুলো সঙ্গে সঙ্গে কেটে দিলে এখান থেকেই আবার ব্রাঞ্চ বেরিয়ে আবারও ফুলে কুঁড়িতে ভরে যাবে, তাহলে গাছটা ঝোপালো হবে। সুতরাং সব গাছের নিয়ম আছে, কিন্তু এই গাছের যেমন গাছের ডগা উপরে কেটে দিলে কুঁড়ি আসবে, ফুল ভরে যাবে, সেরকম নাকচম্পা গাছে আবার উল্টো। নাকচম্পা গাছের কখনও গাছের উপরের ডালে কুঁড়ি কাটতে মানে উপরের ডগা কাটবেন না, তাহলে কিন্তু গাছে ফুল আসবে না, ব্রাঞ্চই বাড়বে, আবার গাছ মারা যেতেও পারে। আর ড্রাগন গাছটার তো ভীষণ খারাপ অবস্থা। যখন আমি এসেছি দেখছি পুরো গাছ হলুদ হয়ে গেছে, কোনো ডাল পচেও গেছে। তো আমি পুরো গাছের কাটিং করব, কাটিং করে কাটাই ছাটাই করে সরু করে ছুঁচালো মুখ বার করে আবার ওই ট্রের মধ্যে, ড্রাগন গাছের ট্রেটার মধ্যেই আগাছা যেহেতু পরিষ্কার করে রেখেছিলাম সেখানেই বসিয়ে দেবো। আর এই গাছের দেখুন এই ডালটা দেখুন পুরো পচা। তো এই সমস্ত গাছের কাটাই ছাটাই করে সেই গাছের মধ্যে বসিয়ে দিয়ে একটু ফাঙ্গিসাইড পাউডার গুলে জল করে কাটা জায়গা দিয়ে ধুয়ে দেবো। আর বাকি জলটাও গাছের গোড়ায় দিয়ে দেবো, যাতে নতুন ডাল যেগুলো বসাবো সেগুলো ফাঙ্গাস না লেগে যায়। আর সব গাছের দেখুন কাটিং করছি কত সুন্দর করে, ছোচলা করে। ব্লেড দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে ব্লেড নেই, তাই আমি কাঁচি দিয়ে, যেহেতু আমি জানি ছুঁচালা করে 4টে কোনা মতো ছুঁচালা করে মুখটা বার করে চেঁচে নিয়ে বসিয়ে দিলেই গাছের গোড়া থেকে শেকড় বেরিয়ে আসবে। জলেতেও দিয়ে শেকড় তৈরি করতে পারবেন, আবার হালকা মাটির মধ্যে বসিয়ে দিলেও এই গাছের শেকড় খুব তাড়াতাড়ি হয়ে যায়, গাছ ধরে যাবে। এই গাছের খুব যত্ন লাগে না, আর কম জল পছন্দ করে। আর আমি না থাকাতে আমার ছেলে মেয়ে অতিরিক্ত জল দিয়ে গাছটাকে পুরো একদম নষ্ট করে ফেলেছে, ওরা বুঝতে পারেনি। এই দেখুন এরকম করে সুচালা করে মুখগুলো সব ডগাগুলো করে নিয়েছে, এবার এইগুলোই মাটিতে বসিয়ে দেবো। আর ওই ক্যারেটেই বসিয়ে দেবো, যেহেতু ক্যারেটটা বড়, সুতরাং এই একটা ক্যারেটের মধ্যে বসিয়ে দিলাম। মাটিটা আলগা করে নিয়েছি। আর কত আগাছা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি আগের ব্লগে, সেই দেখুন এখন মাটিটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এর মধ্যে ফাঙ্গাস পাউডারও দেওয়া রয়েছে, আর ফাঙ্গাসের জলটা পুরো গাছের যেখানে যেখানে কাটার জায়গা সেগুলো দিয়ে দেবো, আর মাটিতেও দিয়ে দেবো, এতে ফাঙ্গাস লাগবে না। আর এই গাছের ডালটা হাসপাতালে যাওয়ার আগে যেহেতু ভেঙে গেছিলো আমার ধাক্কায়, সেটা বসিয়েছিলাম মাটিতে, দেখুন কত সুন্দর শেকড় বেরিয়ে এসেছে। এটাও ওই ক্যারেটের মধ্যে দিয়ে দেবো, দেখুন খুব সুন্দর শেকড়টা হয়ে গেছে, আবার নতুন ডালও বেরিয়েছে। সুতরাং ড্রাগন গাছ কিন্তু খুব সোজা একটা গাছ, এখানে বেশি পরিচর্যা লাগে না, অল্প জলেতেই হয়ে যায়, বেশি খাওয়ারও লাগে না, অল্প 6 মাসে একবার খাওয়া দিলেই যথেষ্ট। তো আমি আসার পর যে সবজি পচা জল দিয়েছিলাম, ব্যাস আর দেবো না, আবার 2-3 মাস পর দেবো। আর তার মধ্যে বৃষ্টির জল পড়বে, সুতরাং গাছে খাবার পেয়েই যাবে। তো ডালগুলোকে আমি বেঁধে নিলাম, যেই ডালগুলোকে হেলে যাচ্ছিলো সেগুলো বেঁধে নিলাম। এবার যেই ফাঙ্গিসাইড যেটা বললাম, মগে করে অল্প জলের মধ্যে গুলে খালি কাটা জায়গায় দিয়ে দেবো, আর মাটির মধ্যেও দিয়ে দেবো, ফাঙ্গাস লাগবে না। এই ছোটোখাটো পরিচর্যা করলেই যথেষ্ট। আর এইগুলোকে আমি আমার ছেলে মেয়েকে সব শিখিয়ে দিই, যাতে ওরা বুঝতে পারে। আর এইসব গাছের কাজ করতে কিন্তু ভীষণ মজাও লাগে। ওরা দেখে, সমস্ত গাছ দেখে, ফুল দেখে, খেলা করে, ওদের মন প্রাণ ভালো হয়ে যায়। মানুষের সমাজে তো খালি হিংসা বিবাদ, কিন্তু এই পরিবেশ কিন্তু মানুষকে শান্তিই দেয়। আর দেখুন গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, হলুদ গাছগুলোই একবার সার দিতেই কত সুন্দর হয়েছে। বাকি যে কুমড়ো গাছ, লাউ গাছগুলো আছে, সেগুলোকে যেহেতু আবার প্রাণ ফিরে পেয়েছে, আবার নতুন নতুন পাতা বেরিয়েছে, আবার গাছগুলো বেঁচে উঠেছে। যেই গাছগুলো মরা অবস্থায় ছিল, সেই গাছগুলো নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, সেগুলোকেই বেঁধে দেবো, যাতে উপরে এই পাঁকাটার মধ্যে উঠতে পারে। কোনো পরিচর্যাই করিনি, আপনারা তো দেখলেনই, শুধু একটু আগাছার মাটি দিয়ে দিয়েছিলাম, আর এই সবজির জল দিয়েছিলাম, সবজি পচার জলটা
জলটা যেটা সারা বছর আমার করা থাকে। এই জলটা একবার দেবো, এটা কিন্তু ভীষণ স্ট্রং। এই একটা পুরো গোটা বালতির মধ্যে 1 মগ জল মিশিয়ে সমস্ত গাছে দিতে হবে, অল্প অল্প করে, অতিরিক্ত না, গোড়া ভিজলেই যথেষ্ট, ব্যাস। আর বর্ষার আগে কোনো খাবার দেবো না। আগের ব্লগে বলেছিলাম না সমস্ত গাছে ফুলের সংখ্যা কমে গেছে, এখন দেখুন বেল ফুল গাছে কুঁড়িতে ফুলেতে ভরে গেছে, সমস্ত গাছে, শুধু বেল ফুলে না, জুঁই ফুল, ঠুঁই ফুল, টগর ফুল, তারপর করবী ফুল, টগর ফুল, সমস্ত গাছে কুঁড়িতে ফুলেতে কি সুন্দর থোকায় থোকায় ফুলে ভরে গেছে। শুধু একবার খাবার পেয়েই গাছগুলো সতেজ হয়ে গেছে। আর আগাছাগুলো যেহেতু ছিল, আগাছাগুলো ছড়াতেও গাছগুলো অনেক শান্তি পেয়েছে। আর জবাগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, কিন্তু এত রোদ তো তাই জবাগুলো কম ফুটেছে। আর এই একটাই সূর্যমুখীকে আমি বাঁচাতে পেরেছিলাম, আপনাদেরকে তো বলেছিলাম, সেটাতেও দেখুন গাছটা আবার প্রাণ ফিরে পেয়ে সবুজ হয়ে গেছে। আর করবী গাছে তো করবী অল্প অল্প ফুল এসে দেখেছিলাম, আপনাদের সাথে বলেছিলাম যে মনটা ভীষণ খারাপ লাগছে। এখন সেই করবী গাছেই দেখুন থোকায় থোকায় ফুলে ভরে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, দেখেই মনটা একদম ভরে গেছে সমস্ত গাছে। আর বাকি চারাগুলোও ভালোভাবে রয়েছে, কিন্তু আমার এর মধ্যে অনেক গাছ মারাও গেছে, যেমন নীল জবা গাছটা মারা গেছে, তারপরে লণ্ঠন জবা অনেক গাছ মারা গেছে, সেগুলোর জন্য মনটা খারাপ হয়। এই লণ্ঠন গাছটা তো বাঁচাতে পেরেছি, একটা তো আমি আসার আগেই মরে ইয়ে ছিল। আর এই দেখুন কুলিয়াস গাছগুলোকে আমি কলিয়াস গাছের গোড়ায় গোড়ায় মানে লুকিয়ে লুকিয়ে রেখেছি, যাতে কম রোদ পড়ে, কিন্তু আলো বাতাস যাতে পড়ে, তাতে গাছ ভালো থাকবে। আমার ছাদে তো কোনো শেড নেই, আমি এই বড় গাছগুলোকেই শেডের মতো করে ব্যবহার করি। এই কথাটা আমি বারবার বলেছি, সবার তো শেড ভালো লাগে না, বা পয়সার জন্য অনেকে করতে পারে না, কিন্তু আমার ভালো লাগে না, কারণ কি সেই যদি ছায়া ছায়া থাকে কী লাভ। আর এদিকে টাপগুলো সবসময় পেতে রেখেছি, যখন তখন বৃষ্টি হলেই জলটা যাতে আমি ধরে রাখতে পারি। আর এদিকে দেখুন আমি ছোটো ছোটো টবের মধ্যে এই স্পাইডার প্ল্যান্টের সাকারগুলো বসিয়ে দেবো, কোনো খাবার ছাড়া, শুধুমাত্র মাটি বালি দিয়ে। কারণ এখন খাবার তৈরি করা, খাবার মেশানো, সার তৈরি করা, এগুলো কোনো কিছুই আমি করব না, যেহেতু আপনাদের কথা আমি শুনি, মানি, আর সে মনে প্রাণে বিশ্বাসও করি, আর আপনাদেরকে খুব ভালোবাসি আমি আমার এই ইউটিউব পরিবারকে। সুতরাং আমি অবাধ্যগিরি করব না, যেরকম যা মাটি আছে সেই সব মাটির মধ্যেই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এই জায়গাটা রাখবো। এখানে রোদটা কম পড়ে, কিন্তু আলো প্রচুর পড়ে, আর হাওয়া টাওয়া প্রচুর আছে। কয়েকদিনের মধ্যেই স্পাইডার প্ল্যান্ট ধরে যাবে, আর খুব সুন্দর সুন্দর গাছ বেরাবে। আর এদিকে দেখুন আমার টবগুলোকে রেখে দিয়েছি, যেগুলো নতুন এসেছে, এগুলো এখন আর কিছু করব না, পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে সমস্ত কিছু, যা কিছু আমি জানি, যা কিছু আমি পারি, আমি অতিরিক্ত কিছুই জানি না, পারি না। আমি যেটুকুনি নিজের মন থেকে কাজ করার চেষ্টা করি, আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, যেটা যার অসুবিধা আমি বলার চেষ্টা করব। সবসময় হয়তো রিপ্লাই ঠিক মতো সময় মতো দিতে পারি না, কারণ কাজের মধ্যে থাকি, যা বাচ্চাদের পড়ানো, রান্না বাড়ি, সমস্ত কিছু, কিন্তু সময় পেলেই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর সমাধান করারও চেষ্টা করি। আমি যতটুকুনি জানি, আমি অনেক কিছু জানি না, গাছ ভালোবেসে করি, ভুল চোখ আমার ক্ষেত্রেও হয়, আর আমি দেখে ভুল করে করেই শিখেছি, সেই জন্য আজকে গাছগুলোকে একটু বাঁচাতে পেরেছি। সুতরাং ভুল করেই শেখে, আপনারাও একটু আধটু গাছ করুন, দেখবেন গাছপালা করলে মন মেজাজ খুব ভালো থাকে। আজকালকার যেমন পরিবেশে মানুষের সবসময় সব কিছুর মধ্যে মানে চিন্তা, রেষারেষি, কম্পিটিশন, টাকা পয়সা সমস্ত, তার বাইরে আপনারা একটু গাছ করে দেখবেন, দেখবেন মনটা খুব ভালো লাগে। একবার বাগানে এসে, এত অতিরিক্ত না, অল্প একটু গাছ করবেন, তাতেই দেখবেন খুব ভালো লাগছে, মনটা একটু অন্যরকমও হবে। আর সবসময় তো আমরা ঘুরতে বেড়াতে যেতে পারি না, তাই বাড়ির মধ্যে যদি একটু গার্ডেন মতো থাকে, তাহলে সেখানটাই এলে কিছুক্ষণের জন্য আমরা টেনশন ফ্রি হতে পারবো, আর বাচ্চারাও অনেক কিছু শিখতে পারবে। আজকাল বাচ্চারা টিভি ফোন ছাড়া আর কিছু থেকে বেরাতে চায় না, সুতরাং একটু বাগান টাগান গাছটা তাদের মধ্যেও করলে তারাও একটু শিখবে, আর অনেক কিছু জানতেও পারবে, করতেও পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন।